ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিদায়ের আগে ইরানে হামলার ছুতা খুঁজছে ট্রাম্প। শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প। আরও জানাব, রাশিয়ার বড় সিদ্ধান্ত, ফিলিস্তিনে ইহুদি বসতি অবৈধ ঘোষণা। আরও থাকছে, ভারতীয় সেনাদের পুড়িয়ে মারতে যে ভয়ঙ্কর গোপনাস্ত্র ব্যবহার করেছিল চীন। সম্পর্কের অবনতিতে সৌদি ও আমিরাতকে নিয়ে বিপাকে পাকিস্তান। আরও থাকছে, ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় নিহত 10। গানম্যান সহ অনুশীলনে সাকিব। আরও জানাবো, পুলিশের পোশাকে হিজাবকে যুক্ত করল নিউজিল্যান্ড। আরও থাকছে, বিদায়ের আগে আফগানিস্তান ইরাকে সেনা কমাচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ফের রকেট হামলা। সবশেষ থাকছে, গোপনে পরমাণু তৎপরতা চালাচ্ছে সৌদি, ইরানের তীব্র প্রতিক্রিয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। এদিকে নির্বাচনের হারের পর কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা ছাড়ার আগে তাই ইরানে হামলার ফন্দি এঁটেছিলেন। বৃহস্পতিবার ওভাল অফিসের শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। ইরানের প্রধান পরমাণু স্থাপনায় হামলা চালানোর সুযোগ আছে কিনা উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 4 কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ওভাল অফিসে আলোচনা করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও, নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন। এক পর্যায়ে হামলার পরিকল্পনা নিয়ে অগ্রসর না হতে ট্রাম্পকে রাজি করান তারা। এক্ষেত্রে সীমান্ত সংঘাতের ঝুঁকির কথা বলেন ট্রাম্পের উপদেষ্টারা। ট্রাম্প মূলত ইরানের নাতানজু পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন। জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছিল, ইরান ওই স্থাপনায় পরমাণু সমঝোতায় অনুমতির পরিমাণের চেয়ে 12 গুণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, জেনারেল মিলি সহ উপস্থিত অন্য উপদেষ্টারা ট্রাম্পকে এই বলে সতর্ক করে দেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে মধ্যপ্রাচ্যে বিশাল আকারে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে। এছাড়া মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আছে, এমন সংঘাত বাঁধানো ঠিক হবে না বলেও জানান ট্রাম্পের উপদেষ্টারা। তারা বলেন, ইরানে হামলা চালালে উদ্ভূত পরিস্থিতি আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে থাকবে না। ট্রাম্প প্রশাসনের কয়েক কর্মকর্তা অবশ্য জানিয়েছিলেন, সতর্ক করার পরও প্রেসিডেন্ট এখনও সম্ভবত ইরানে হামলার পায়তারা থেকে পিছু হটেনি। বুধবার বিষয়টি নিয়ে তিনি অল্প কয়েকজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীদের উপরও হামলার পরিকল্পনা ত্যাগ করেনি ট্রাম্প। হোয়াইট হাউস এসব বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার 4 বছর মেয়াদের প্রায় পুরোটা জুড়েই ইরানের ব্যাপারে আগ্রাসী নীতি অনুসরণ করেছেন। তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এছাড়া ইরানের উপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। 3 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরেছেন, কিন্তু নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন, কিন্তু ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার কোনো সহযোগিতা করছেন না। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তান এবং ইরাক থেকে আরও সেনা ফেরানোর নির্দেশ দিতে পারেন। তেহরানের ব্যাপারে আগ্রাসী হলেও আফগানিস্তান ইরাক থেকে সেনা ফেরাতে তড়িঘড়ি করছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, আফগানিস্তান থেকে আগামী মধ্য জানুয়ারি নাগাদ সেনার সংখ্যা প্রায় 5,000 থেকে 2,500-এ নামিয়ে আনা হবে, আর ইরাকে সেনার সংখ্যা 3 থেকে কমিয়ে করা হবে 2,500। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল ঘোষণার শুরু থেকেই কারচুপির আশঙ্কা করে আসছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই অভিযোগের বিরোধিতা করায় দেশটির শীর্ষ এক নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। তিনি ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছিলেন। মার্কিন ওই কর্মকর্তার নাম ক্রিস ক্রেবস। তিনি সাইবার সিকিউরিটি অফ ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা প্রদানের দায়িত্ব ছিলেন, এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে অত্যন্ত ভুল মন্তব্য করায় ক্রিস ক্রেবসকে বরখাস্ত করা হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি ক্রিপস হোয়াইট হাউসের অসন্তুষ্টির কারণ হয়ে ওঠেন। মূলত রিউমার কন্ট্রোল বা গুজব নিয়ন্ত্রণ নামে সিসার একটি ওয়েবসাইট ছিল। সেখানে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করা হতো। তার বেশিরভাগ প্রভাব পড়েছে প্রেসিডেন্টের উপরে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন দেশটির অনেকগুলো রাজ্য তার ভোট জো বাইডেনের নামে পাল্টে দিয়েছে। আর বরখাস্ত হওয়ার কিছুক্ষণ পরে ক্রিপস টুইট বার্তায় ওই অভিযোগ খণ্ডন করেন। ওই টুইটে ক্রিপস বলেন, নির্বাচন পদ্ধতি জালিয়াতির যে অভিযোগ তোলা হয়েছে তার কোনো ভিত্তি নেই, আর প্রযুক্তিগতভাবে সেটা সম্ভব নয়। এ বিষয়ে 59 জন নির্বাচনী নিরাপত্তা কর্মকর্তা একমত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি কয়েক শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ক্রিপস একজন। গত সপ্তাহে এইসব কর্মকর্তারা ঘোষণা করেন 3 নভেম্বরের নির্বাচনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত নির্বাচন। তবে বরখাস্ত হলেও এই নিয়ে কোনো আক্ষেপ প্রকাশ করেননি ক্রিপস। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেছিলেন সিসার সহকারী পরিচালক ব্রায়ান ওয়ার। হোয়াইট হাউস থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। প্রসঙ্গত, গত 3 নভেম্বর নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পরাজয় মেনে নিতে রাজি নয় ডোনাল্ড ট্রাম্প। এমনকি কোনো তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। এজন্য আইনি লড়াই করেছেন, কিন্তু তাতেও ব্যর্থ হন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের বিপক্ষে বড় ঘোষণা রাশিয়ার। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণ অবৈধ ঘোষণা করল দেশটি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন। ইসরায়েল পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে টেন্ডার জারি করেছে তা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সংকট সমাধানের চলমান প্রক্রিয়ার পরিপন্থী বলে গত রোববার ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে। মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলি মন্ত্রিসভা পূর্ব জেরুজালেমে 1200 বাড়ি নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করেছিলেন। ওই খবরের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এ ধরনের তৎপরতা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথ থেকে রুদ্ধ করে দিবে। এর ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও শেষ হয়ে যাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর ইস্তেহারে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘ ইস্তেহার লঙ্ঘন করে একের পর এক উপশহর নির্মাণ করে যাচ্ছে। উপশহর নির্মাণের অংশ হিসেবে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের কাজ অব্যাহত রেখেছে দখলদারেরা। এদিকে পূর্ব লাদাখে ভারতীয় সৈনিকদের পুড়িয়ে মারতে গোপন মাইক্রোওয়েভ হাতিয়ার ব্যবহার করেছিল চীন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের সূত্রের খবরে বলা হয়, গত আগস্ট মাসে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর এই ভয়ানক হাতিয়ার মোতায়েন করেছিল লাল ফৌজ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় সেনাদের বিরুদ্ধে লাল ফৌজের মাইক্রোওয়েভ পালস হাতিয়ার ব্যবহার করার বিষয়ে বেজিং নিজেদের ছাত্রদের কাছে দাবি করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জিন কানরং। ছাত্রদের তিনি বলেন, ভারতীয় সৈনিকদের বিরুদ্ধে অত্যন্ত নিপুণভাবে হাতিয়ারটি ব্যবহার করেছে চীনা বাহিনী। এই হাতিয়ারটি থেকে বের হওয়া মাইক্রোওয়েভ তরঙ্গ ভারতীয়দের দখল থেকে থাকা পাহাড়ের চূড়াগুলোকে মাইক্রোওয়েভ ওভেনের মতো গরম করে তুলেছিল। ফলে বমি করতে করতে ওই শরীরের চামড়া পুড়ে যাওয়া সেখান থেকে পালিয়ে যায় ভারতীয় সৈনিকরা। এভাবে দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ না করে বন্দুকের ব্যবহার ছাড়াই আমরা এলাকাগুলো দখল করেছি। অস্ত্র বিশেষজ্ঞদের মতে চীনের মাইক্রোওয়েভ হাতিয়ারের মতো অস্ত্র আমেরিকার কাছেও রয়েছে। মার্কিন ফৌজের হাতে থাকা অস্ত্রটির নাম অ্যাক্টিভ ডিনায়াল সিস্টেম। একবার আফগানিস্তানে মোতায়েন করলেও তা কখনো ব্যবহার করেনি আমেরিকার সেনারা। ফলে যদি দাবি সত্যি হয় তাহলে লড়াইয়ের ময়দানে এই হাতিয়ার ব্যবহার প্রথম করল চীন। বিশেষজ্ঞরা জানিয়েছে এই ধরনের অস্ত্রগুলো থেকে মাইক্রোওয়েভ তরঙ্গ বের হয়। প্রায় 0.6 মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই অস্ত্রগুলো প্রচণ্ড তাপ সৃষ্টি করে। এর ফলে মানবদেহের কোষে থাকা পানি বাষ্প হয়ে যায়। সহজ কথায় শরীরকে ভিতর থেকে পুড়িয়ে দেয় এই হাতিয়ার। তবে চীনের এই দাবি উড়িয়ে দিয়েছে ভারতীয় ফৌজ। এই ধরনের প্রচার লাল ফৌজের মাইন্ড গেম বলে মনে করেছেন অনেকে। উল্লেখ্য, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করতে এই পর্যন্ত 8 দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে চীন ও ভারতের মধ্যে। নভেম্বর 6 তারিখের তুমুল বর্ডার পয়েন্ট 8ম দফায় কোর কমান্ডারের বৈঠক হয় ভারত ও চীনের সেনাবাহিনীদের মধ্যে। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব নবীন শ্রীবাস্তব, ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি অপারেশনসের ব্রিগেডিয়ার খাই। ওই বৈঠকের পর ভারত সরকার দাবি করে বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক ও গভীর সমালোচনা হয়েছে।
সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে দুই দেশ। এদিকে সম্পর্কের ক্রমাগত অবনতি হচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে। এর অন্যতম কারণ ইসরায়েলের সঙ্গে আমিরাত সম্পর্ক স্থাপন করা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা। এমনটাই উল্লেখ করা হয়েছে হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে। ফলে আমিরাতে ফিলিস্তিনিকে সমর্থনকারী পাকিস্তানি অ্যাক্টিভিস্টরা বা লঘু অপরাধকারী পাকিস্তানি বাসিন্দাদের গ্রেফতার করছে আমিরাত। সংশ্লিষ্টরা জানিয়েছে, শুধু আবু দাবির আল সুহাইন কারাগারে বন্দী রয়েছে প্রায় 5,000 পাকিস্তানি। কর্মসংস্থানের জন্য আমিরাতে যেতে ইচ্ছুক পাকিস্তানিদের ভিসা প্রক্রিয়া কঠিন করতে পারে আমিরাত। এমনকি আমিরাতের প্রেসিডেন্ট পারমিট রিনিউ করাও কঠিন হয়ে উঠছে পাকিস্তানিদের জন্য। তাদের অনেকেই পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে এমনও গুজব শোনা যাচ্ছে। আবু দাবিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত গোলাম দস্তগীর এই বিষয়ে কথা বলার জন্য আমিরাতের ক্ষমতাসীন ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে দেখা করলেও এর কোনো সুরাহা হয়নি। 2017 সালে আফগানিস্তানের কান্দাহারে সন্ত্রাসী হামলায় সংযুক্ত আরব আমিরাতের 5 কূটনীতিক নিহত হন। আমিরাতের তদন্ত কর্মকর্তারা বলছে, এই হামলার পিছনে পাকিস্তান সরাসরি জড়িত ছিল, অথচ সেই সময় ইরানের উপর পুরো দোষ চাপিয়েছিল পাকিস্তান। এছাড়া সৌদি আরবের সঙ্গেও পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটেছে। পশ্চিম এশিয়া থেকে বরাবরই সমর্থন পেয়ে আসা পাকিস্তান এই নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে, কারণ এতে করে মুসলিম বিশ্বেও বন্ধুত্বহীন হয়ে পড়তে পারে পাকিস্তান। এদিকে ইসরায়েলের হামলায় সিরিয়ায় 10 জনের মৃত্যু হয়েছে। ঘটনার সূত্রে ইসরায়েল জানাচ্ছে, এটি প্রতিশোধমূলক হামলা ছিল। ইসরায়েলের অভিযোগ, মঙ্গলবার গোলান হাইটসে ইসরায়েলের নিয়ন্ত্রিত অংশে 3টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বোমা পাওয়া যায়। ইরানের কুদস ফোর্সের নির্দেশনায় গোলান হাইটসে থাকা সিরিয়ান নাগরিকেরাই এই ডিভাইসগুলো স্থাপন করেছে বলে ইসরায়েলের অভিযোগ। আর তারই প্রতিশোধ নিতে গিয়ে মঙ্গলবার রাতে আকাশ থেকে হামলা চালিয়েছে তারা। সরকারি বার্তায় সিরিয়া বলছে, ইসরায়েলের হামলায় তাদের 3 সেনা নিহত হয়েছে। তবে সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলছে, হামলায় নিহত হয়েছেন মোট 10 জন। এর মধ্যে 5 জন ইরানি হতে পারেন। এছাড়া নিহতদের মধ্যে 2 জন ইরান সমর্থক বিদেশি যোদ্ধাও রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। উল্লেখ্য, 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে সেদেশে বহুবার এয়ার ও মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে সাকিব আল হাসানকে দেয়া হত্যার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানায় সংস্থাটি। এছাড়াও সাকিবের নিরাপত্তার জন্য একজন গানম্যানকে নিয়োগ দিয়েছে বিসিবি। 18 নভেম্বর বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় সাকিবের সঙ্গে গানম্যানকে দেখা যায়। এ সময় মাঠে আসা থেকে শুরু করে অনুশীলন শেষে করে চলে যাওয়া পর্যন্ত এই গানম্যান তার সঙ্গে ছিলেন। এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবি। সম্প্রতি ঘটনার পরিপ্রেক্ষিতে সাকিবের নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। বিসিবির তরফ থেকে সাকিবকে একজন দেহরক্ষীও দেওয়া হয়েছে। সাকিবের বাসা থেকে মিরপুর মাঠে যাওয়ার সময় ওই গানম্যান তার সঙ্গে থাকবেন বলেও জানান বিসিবির ওই প্রধান নির্বাহী। প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামের এক যুবক। 15 নভেম্বর রবিবার রাত 12টা 7 মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি। এই ঘটনায় 17 নভেম্বর মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলার রাঞ্চি গ্রাম থেকে হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে হিজাবকে পুলিশের পোশাক হিসেবে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। মূলত মুসলিম নারীদের পুলিশ বাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর আগে 2006 সালে যুক্তরাজ্যের লন্ডনের পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছিল। দেশটিতে সদ্য নিয়োগ পাওয়া পুলিশের নারী কনস্টেবল জিনা আলী হবেন প্রথম পুলিশ কর্মকর্তা যিনি আনুষ্ঠানিকভাবে হিজাব পরবেন, এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এই বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেন, নিউজিল্যান্ডের বহুজাতিক গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা দেয় তাদের উদ্দেশ্য। এতে করে আরও বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তারা। এ বিষয়ে জিনা আলী জানান, মানুষকে সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে আরও বেশি মুসলিম নারীদের অংশগ্রহণ করা উচিত। নিউজিল্যান্ড পুলিশ বাহিনীতে পোশাকের অংশ হিসেবে হিজাব তুলে ধরতে পারায় খুব ভালো লাগছে। এটা দেখে আরও বেশি মুসলমান নারী পুলিশ যোগ দিতে চাইবেন বলে জানান তিনি।
এদিকে শীঘ্রই আফগানিস্তান ও ইরাক থেকে আরও সেনা প্রত্যাহার করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছে পেন্টাগন। ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্প আফগানিস্তানে থাকা 4,500 সেনা থেকে 2,500 জনের নামিয়ে আনবেন, আর ইরাকে 3,000 সেনা থেকে 2,500 জনের নামিয়ে আনা হবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছে। 15 জানুয়ারি নাগাদ এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস মিলার। তিনি এ বিষয়ে বলেন, ওই পদক্ষেপ ট্রাম্পের নীতি প্রতিফলিত হয়েছে, যেখানে তিনি আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধের একটি সফল এবং দায়িত্বশীল সমাপ্তি এবং আমাদের সাহসী সেনাদের দেশে ফিরিয়ে আনার কথা বলেছেন। এর আগে ট্রাম্পের এমন সিদ্ধান্ত সম্পর্কে সোমবার রয়টার্সে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সিনিয়র রিপাবলিকান ও ডেমোক্রেটরা এমন সিদ্ধান্তের নিন্দা করেন। হুট করে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিরাপত্তা এবং তালেবানদের সাথে বঙ্গুর শান্তি আলোচনার ক্ষতি করবে বলে আশঙ্কা করেছেন তারা। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি রকেট বিস্ফোরণ ঘটেছে। দেশটি থেকে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহার ঘোষণা দেওয়ার পরই মঙ্গলবার এই ঘটনা ঘটল। টাইগ্রিস নদীর পশ্চিম তীরের ওই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, অতি সুরক্ষা এলাকা হিসেবে পরিগণিত গ্রিন জোনে 4টি রকেট পড়েছে। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর 3টি রকেট। এতে এক মেয়ে শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন 5 জন। 7টি রকেটটি বাগদাদের পূর্বাঞ্চলের এক এলাকা থেকে ছোড়া হয়েছে বলে ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র বলেছেন, ইরাকি গোয়েন্দারা বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি রকেট হামলার তথ্য নিশ্চিত করেছেন। বাগদাদের গ্রিন জোনের ভিতরে এই ঘাঁটির পাশে যুক্তরাষ্ট্রের দূতাবাস। প্রায় এই দূতাবাসের কাছে কখনো কখনো দূতাবাসটিতেও রকেট হামলা হয়। কোনো পক্ষ এসব হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনীকে এসব হামলার জন্য দায়ী করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে সৌদি কর্মকর্তারা ভিত্তিহীন নানা অভিযোগ তুলে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে এই অঞ্চলের জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইরান। পারমাণবিক অস্ত্র নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হুমকির প্রতিক্রিয়ায় এমন দাবি করেছে দেশটি। ভিয়েনায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাদি বলেছেন, সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইআইএ-কে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে, তাহলে এর জন্য তাদের মূল্য পরিশোধ করতে হবে। টুইটারে দেয়া এক পোস্টে তিনি আরও বলেন, নিজের অপরাধ থেকে অন্যদের দৃষ্টিকোণ দূরে সরিয়ে রাখা এবং ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বজনকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রতারকদের দুটি গুরুত্বপূর্ণ কৌশল। সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে গারিবাদি বলেন, নিজের অপরাধী কার্যক্রমের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না। সম্প্রতি জার্মান বার্তা সংস্থা ডিপি-কে দেওয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবাইর বলেছেন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বিরত রাখা সম্ভব না হলে ওই অস্ত্র নিজেদের কাছে রাখার অধিকার রয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব এটি খুব স্পষ্ট করে বলেছে যে নিজেদের জনগণ এবং এই অঞ্চলের সুরক্ষার প্রয়োজনে সবকিছুই তারা করবে। আমরা বিশ্বাস করি ইরানিরা শুধু চাপের মুখেই সাড়া দেয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, পরমাণু কর্মসূচি নিয়ে সৌদি আরবের অপপ্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে এসব অভিযোগের আড়ালে তারা আসলে নিজেদের পরমাণু কর্মসূচির বৈধতা দেওয়ার চেষ্টা করছে। 2 বছর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি পরমাণু রিঅ্যাক্টর সহ 7টি পরমাণু কেন্দ্র উদ্বোধন করেন। তিনি সিবিএস নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, তার দেশ পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে না, কিন্তু ইরান যদি এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে সৌদি আরবও একই পদক্ষেপ নেবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।